বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে পলিসের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে, অর্থাৎ ফিচার্স অফ পলিস। পলিসের যে বিভিন্ন বৈশিষ্ট্য সমূহগুলি রয়েছে সেটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু বর্তমানে এই কোর্স ফিটা তোমাদের পে করতে হচ্ছে না। কেন? তার কারণ হলো তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে তোমাদের পুরো যে সেমিস্টারটা সেই সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। কিন্তু এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারে প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। দেখো, পলিসের বৈশিষ্ট্য বা ফিচার্স অফ পলিস, বিভিন্ন পলিসের বৈশিষ্ট্য সমূহ রয়েছে, সেখান থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলেছে, দেখো পলিস বলতে কি বোঝানো হয়। এক কথায় যদি বলি, পলিস বলতে নগর রাষ্ট্রকে বোঝানো হয়। ঠিক আছে? আচ্ছা, বলেছে প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্র বা পলিস ছিল এক অনন্য রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা, যার মূল ভিত্তি ছিল ক্ষুদ্র এলাকা এবং স্বতন্ত্র শাসন। এই পলিসের একটা মূল যদি কথার বলি নগর রাষ্ট্র সম্পর্কে, সেটা ছিল স্বতন্ত্র শাসনের কথা। ঠিক আছে? প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে রয়েছে রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা। গ্রিক পলিসগুলো ভৌগোলিক আয়তন ও লোক সংখ্যার দিক থেকে বেশ ক্ষুদ্র ছিল, অর্থাৎ ছোট ছিল। দার্শনিক প্লেটো তার রিপাবলিক গ্রন্থে উল্লেখ করেছেন যে একটি আদর্শ পলিসের নাগরিক সংখ্যা হওয়া উচিত 5000। তাহলে এক্ষেত্রে দার্শনিক যে ছিলেন প্লেটো, তার বিখ্যাত যে রিপাবলিক গ্রন্থটি রয়েছে সেখানে তিনি কি বলেছেন, একটা আদর্শ পলিসের জনসংখ্যা বা নাগরিক সংখ্যা হওয়া উচিত কত? মোটামুটি 5000। অন্যদিকে অ্যারিস্টটলের মতে জনসংখ্যা এমন হওয়া প্রয়োজন যা রাষ্ট্রকে স্বয়ংসম্পূর্ণ করতে পারে। যেমন 10 জন নিয়েও রাষ্ট্র আর কি হয় না, আবার 1 লক্ষ নাগরিক নিয়েও কিন্তু পলিসগুলি যে সুচারুভাবে অর্থাৎ সুদক্ষভাবে শাসনটা কিন্তু পরিচালনা করতে পারে না বা করাটা কিন্তু অসম্ভব হয়ে পড়ে। ঠিক আছে? এটা কিন্তু রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যার ক্ষেত্রে বিভিন্ন তথ্য দিয়েছেন প্লেটো এবং অ্যারিস্টটল। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে নাগরিক ও বিদেশিদের অবস্থান। এখানে বলেছে প্রতিটি পলিসে মূল নাগরিকদের পাশাপাশি প্রচুর বিদেশি কিন্তু বসবাস করত। এই যে পলিস ছিল, যেটাকে নগর রাষ্ট্র বলা হয়, সেই নগর রাষ্ট্রগুলিতে কিন্তু মূল নাগরিক অর্থাৎ নগরের নাগরিকের পাশাপাশি প্রচুর কিন্তু বিদেশিরাও বসবাস করত। ঠিক আছে? আচ্ছা, বলেছে যদিও এই বিদেশিদের কোনো রাজনৈতিক বা নাগরিক অধিকারটা ছিল না, অর্থাৎ এই বিদেশিদের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারি, তাদের কিন্তু কোনো রকমের যে রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করার কোনো অধিকার কিন্তু ছিল না। তবুও তারা সেখানে বসবাসের ক্ষেত্রে সামাজিক স্বীকৃতিটা কিন্তু পেয়েছিল। অর্থাৎ তাদের রাজনৈতিক অধিকারটা ছিল না ঠিকই, কিন্তু তারা কিন্তু এই নগর রাষ্ট্রে বসবাসের জন্য সামাজিক স্বীকৃতি পেয়েছিল। ঠিক আছে? আচ্ছা, উদাহরণস্বরূপ বলা যায় যে এথেন্সের শাসকরা বলেছিলেন যে তারা বিদেশিদের কোনো শিক্ষা বা কোনো দৃশ্য থেকে দূরে সরিয়ে রাখতেন না। অর্থাৎ এথেন্সের শাসকরা এমন মনে করতেন যে তারা কোনো কিন্তু যে বিদেশিদের যে যারা এখানে বসবাস করতো তাদেরকে কিন্তু কোনো রকমের শিক্ষা, কোনো দৃশ্য থেকে দূরে সরিয়ে রাখতেন না। অপর একটি বৈশিষ্ট্য হলো প্রশাসনে জনগণের অংশগ্রহণ। পলিসের নাগরিকরা সরাসরি বা প্রত্যক্ষভাবে শাসন পরিচালনায় অংশগ্রহণ করতে পারত। পলিসের যে বিভিন্ন নাগরিকরা আছে তারা কি করত, যে সরাসরি কিন্তু শাসন পরিচালনায় অংশগ্রহণ করতে পারত।
অ্যারিস্টটলের মতে পলিসের আয়তন এমন ক্ষুদ্র হওয়া উচিত যাতে সেখানকার প্রতিটি নাগরিক একে অপরের সাথে পরিচিত কিন্তু থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এছাড়াও দেখো আরও বৈশিষ্ট্য রয়েছে, বলেছে যে অর্থনৈতিক বৈচিত্র্য। এখানে কি বলেছে যে বিভিন্ন নগর রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি ছিল ভিন্ন ভিন্ন, প্রতিটা নগর রাষ্ট্রে কিন্তু অর্থনীতির ভিত্তিটা আবার ভিন্ন ভিন্ন কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, একদিকে বলেছে কোরিন্থ ও মিলেটাসের মানুষ শিল্প ও বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত, অন্যদিকে স্পার্টা, এলিস এবং আরবডিয়ার মতো রাষ্ট্রগুলি মূলত কৃষি, যুদ্ধ এবং মন্দিরের আয়ের ওপর কিন্তু নির্ভরশীল ছিল। দেখো অর্থনৈতিক যদি ভিত্তির কথা বলি সেক্ষেত্রে চলে আসে ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, শিল্প, এর সাথে সাথে হচ্ছে কর ব্যবস্থা, তারপর হচ্ছে মুদ্রা ব্যবস্থা, আরও বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে দেখো বিভিন্ন নগর রাষ্ট্রে অর্থনীতির ভিত্তিটা আবার একটু আলাদা আলাদা ছিল। যেমন যেমন বলেছে কোরিন্থ ও মিলেটাসের মানুষ কি করত, শিল্প ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের জীবিকাটা নির্বাহ করত। আবার অপরদিকে স্পার্টা, এলিস এই সমস্ত রাষ্ট্রগুলি কৃষি, যুদ্ধ এবং মন্দিরের যে আয় সেটার উপর নির্ভর করে কি করত, নির্ভরশীল কিন্তু তারা ছিল। ঠিক আছে, আচ্ছা তারপরে রয়েছে স্বাতন্ত্র্য ও সার্বভৌমত্ব। এখানে বলেছে প্রতিটি পলিস একে অপরের থেকে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র ছিল। প্রতিটি পলিসের নিজস্ব সরকার, সেনাবাহিনী, আলাদা ক্যালেন্ডার এবং পৃথক মুদ্রা ব্যবস্থা কিন্তু ছিল। তাহলে প্রতিটা পলিস কি দেখতে পাবো একে অপরের থেকে একেবারে স্বাধীন এবং স্বতন্ত্র ছিল। প্রতিটা পলিসের নিজস্ব সরকার, নিজস্ব সেনাবাহিনী কিন্তু ছিল, এমনকি তাদের নিজস্ব মানচিত্র এবং পূজা পদ্ধতিও আলাদা ছিল বলে কিন্তু মনে করা হয়। তাহলে কি দেখা যাচ্ছে পলিসের কিন্তু আমরা বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারছি, সেটা জনসংখ্যা হতে পারে, অর্থনৈতিক বৈচিত্র্য, তারপরে হচ্ছে যে স্বাতন্ত্রতা, সার্বভৌমত্ব এবং আরও বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা পরিশেষে বলা যায় এই স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি প্রতিটি গ্রিক পলিসকে একটি শক্তিশালী ও স্বয়ং সম্পূর্ণ রাজনৈতিক একক হিসেবে কিন্তু গড়ে তুলেছিল। তাহলে পলিসের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেটা নিয়ে মূলত আজকের ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।